সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের বিরুদ্ধে অশান্ত বাংলাদেশ। সুপ্রিম কোর্ট সম্প্রতি কোটা সংরক্ষণ নিয়ে রায় শুনিয়েছে। তাতে বলা হয়েছে এবার থেকে মোট 93% চাকরি হবে মেধার ভিত্তিতে, আর বাকি 7%-এর মধ্যে 5% চাকরি সংরক্ষিত হবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। কিন্তু তারপরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বাংলাদেশের পরিস্থিতি। ইন্টারনেট ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের 19 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসের নৌকা প্রতীক খুলে ফেলেছেন আন্দোলনরত ছাত্ররা। এই ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কিভাবে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের পার্টি অফিসের প্রতীক খুলে ফেলে ভাঙচুর চালানো হচ্ছে। উপরে উঠে আওয়ামী লীগের পার্টি অফিসের বোর্ড ভেঙে ফেলতে দেখা যাচ্ছে ছাত্রদের। এই ঘটনায় কিন্তু ফুটে উঠছে আন্দোলনরত ছাত্রদের মারমুখী রূপ। আর এই ভিডিও দেখে ছাত্রদের এই ভূমিকার নিন্দাই করছেন নেটিজেনদের একাংশ। যদিও ছাত্র নেতারা যে দাবি করছিল যে তাদের আন্দোলন শান্তিপূর্ণই ছিল, পুলিশ ও সেনাই উল্টে আন্দোলনকারী ছাত্রদের উপর নৃশংস অত্যাচার চালিয়েছে। কিন্তু তারাও যে চুপচাপ বসে থাকেনি, উল্টে ধ্বংসলীলা চালিয়েছে, এই ভিডিও কিন্তু সেটাই প্রমাণ করে। প্রসঙ্গত সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে আন্দোলনে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। সুপ্রিম কোর্টের রায়ের পর কিছুটা হলেও বদলাচ্ছে অবস্থা। সরকারের তরফে এই দাবি করা হলেও বাংলাদেশের এক ছাত্রনেতার বক্তব্য শুনলে কার্যত শিউরে উঠতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মন্তব্য। এক ছাত্র নেতাকে রীতিমতো কাঁদতে কাঁদতে সাংবাদিক সম্মেলন করতে দেখা গিয়েছে। মিডিয়ার সামনে ওই ছাত্র নেতাকে বলতে শোনা গিয়েছে তাদের আন্দোলন শান্তিপূর্ণই ছিল, কিন্তু তাদের আন্দোলনের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, ওই ছাত্র নেতার দাবি এই আন্দোলনে বিভিন্ন মিডিয়ায় নিহত ছাত্রের সংখ্যা নানা রকম বলা হয়েছে। কোনো মিডিয়ায় বলা হয়েছে 200 জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন, কিন্তু ওই ছাত্র নেতার দাবি আসলে নিহতের সংখ্যাটা আরো অনেক বেশি। ওই ছাত্র নেতা শুনিয়েছেন কিভাবে নির্মমভাবে পুলিশ গুলি চালিয়েছে নিরীহ আন্দোলনকারী ছাত্রদের উপর। ওই ছাত্র নেতার অভিযোগ, এখন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এখন ছাত্রদের কথা বলার জন্য ডাকছে। ওই ছাত্র নেতার অভিযোগ, আলোচনায় তো তারা আগেই বসতে চেয়েছিলেন, তাহলে কেন এতগুলি প্রাণ যাওয়ার পর আন্দোলনে বসার আহ্বান জানানো হচ্ছে? কি বলছেন তিনি, শোনাব আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে, টোকাইদের দিয়ে মেয়েদের উপর, নারী শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হায়ানাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে। আর এরপরে কি হলো? এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন। সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয়, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে। তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এ এক নির্মম অরাজকতা এ দেশে নেমে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা 2 দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে 2 দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে। আমাদের সমন্বয়ক, সহ সমন্বয়ক সহ
৬০ জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ ভাই, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন, ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না। এক থানা থেকে আরেক থানায় তাদেরকে ঘুরপাক খাওয়ানো হচ্ছে। এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি? আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। ৭১ কি ৩০ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন। আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী, যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উনি কি এই যে ২০০ লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত? প্রসঙ্গত আন্দোলনকারী ছাত্রদেরকে ঘুরিয়ে রাজাকার বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কি বলছেন শোনাব আপনাদের। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? এখানে মেধাই তো হয়। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান, তাও কি বিকেল ৪টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা ওদের 11টা 11টা সাড়ে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।